আসসালামু আলাইকুম। টুম্পা ম্যাম এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে সমাজ সম্পর্কে আলোচনা করব। দেখো, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? সমাস। কথায় আছে সমাসে লাগে ছমাস। কথাটা কি আদৌ যুক্তিযুক্ত? দেখা যাক। আমি তোমাদেরকে খুব সহজেই শেখানোর চেষ্টা করব সমাস। তো সমাস কি? সমাস আলোচনার পূর্বে আগে আমরা জানব সমাস কাকে বলে। মুখস্থ করার দরকার নেই, কিন্তু ধারণা থাকতে হবে। দেখো, অর্থ সম্বন্ধ যুক্ত, অর্থ সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের বেশি পদের মিলিত হওয়ার নাম সমাস। দেখো, দুই বা দুইয়ের বেশি পদ কেন বলছে? এবার আমি বলি, এর আগে যখন আমি সন্ধি আলোচনা করেছিলাম, সন্ধিটা কোন কোন জিনিসের মিলনে হয়েছিল? সন্ধি হয়েছিল একটা বর্ণের সাথে আর একটা বর্ণের মিলনে। কিন্তু সমাসের ক্ষেত্রে দেখো, দুই বা দুইয়ের বেশি পদের সাথে মিলিত হয়। পদ সম্পর্কে আশা করি তোমাদের ধারণা আছে। যদি ধারণা না থাকে তো আমার ভিডিও থেকে দেখে নেবে। এবার দেখো, দুই বা দুইয়ের বেশি পদ যে বলছে, ধরো আমি বলছি পিতা মাতা, এটা একটা সমাসবদ্ধ পদ। এখানে দেখো, পিতা একটা পদ, মাতা একটা পদ। কিন্তু আমি যদি বলছি রূপ রস গন্ধ ও স্পর্শ, রূপ রস গন্ধ ও স্পর্শ, তাহলে রূপ রস গন্ধ স্পর্শ, এই ক্ষেত্রে দেখো চারটে পদ মিলেও কিন্তু সমাস হয়েছে। তার মানে কি? দুইয়ের বেশি পদ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সমাসের সংজ্ঞা অনুযায়ী অর্থ সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের বেশি পদ। দেখো, দুটো পদ মিনিমাম থাকবেই, আবার দুইয়ের বেশিও হতে পারে। এটা কি? দুইয়ের বেশি পদ রয়েছে। এখানে কটা পদ রয়েছে? টোটাল চারটে পদ রয়েছে। দেখো, এই দুটো দুটো চারটে, এটা কিন্তু গোটাটাই একটা পদ, আর এটাও একটা পদ। এরপরে দেখো, আমরা জানবো যে এই যে সমাস বলছি, সমাসের আবিধানিক অর্থটা জানবো। সমাসের দুটো অর্থ হয়, একটা আবিধানিক আর একটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়গত। আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ। সমাস শব্দের আবিধানিক বা আক্ষরিক অর্থ হলো সংক্ষেপীকরণ বা মিলন। এবার দেখো, প্রশ্ন হচ্ছে সমাসে কার সংক্ষেপীকরণ হয় বা সমাসে কার মিলন হয়? আমি একটু আগে কি বলেছি যে সমাস কাকে বলে না? দুই বা দুইয়ের বেশি পদের মিলনকে বলছে সমাস। তাহলে সমাস কাকে সংক্ষেপণ করে? দুই বা দুইয়ের বেশি যে পদ থাকে সেই পদটাকে সংক্ষেপ করে এক পদে পরিণত করে। আর একটা কি অর্থ বললাম? যে ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয়গত, ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয়গত, বা প্রকৃতি প্রত্যয়গত অর্থ। সমাস শব্দের ব্যুৎপত্তি
বা প্রকৃতি প্রত্যয় হলো সম্পূর্বক অযুক্ত ঘং, এটা কিন্তু অপ্রত্যয়। যার অর্থ কি, যার অর্থ বা মানে হলো সমান সমান হওয়া বা থাকা। এবার দেখো, আমরা সমাস শব্দের দু রকমের অর্থ পেলাম, একটা হচ্ছে আবিধানিক বা আক্ষরিক অর্থ, আর একটা ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয়গত অর্থ। আবিধানিক অর্থতে কি দেখতে পাচ্ছি, যে সমাসের সংক্ষেপীকরণ হয় বা মিলন হয়। আর প্রকৃতি প্রত্যয়গত দিক থেকে দেখতে পাচ্ছি যে প্রকৃতি প্রত্যয়গত ভাবে ভেঙে দেখলাম কি, সমাসটাকে যখন ভাঙলাম সম্পূর্বক অযুক্ত ঘং প্রত্যয়, যার অর্থটা কি, যার মানে হচ্ছে সমান হওয়া বা থাকা। এবার এখানে বলছে যে কি এক হয়ে থাকে বা কি সমান হয়ে থাকে, সমাসে দুটো পদকে মিলিত করার যে নাম, সেটাই হচ্ছে সমাস। এবার দেখো, সমাস করতে গেলে আমাদেরকে কতগুলো স্টেপ পার করতে হয়, সেই স্টেপগুলো কি কি, এগুলো আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। সমাস করতে গেলে সমাসে আমাদের প্রথমে পদগুলিকে ছোট ছোট করতে হবে। সমাসে পদগুলিকে ছোট করে এক করা হয়। দেখো, প্রথমে আমি যেটা দিলাম সেটা হচ্ছে সমাস কাকে বলে, সমাসের আবিধানিক অর্থ বললাম, সমাসের প্রকৃতি প্রত্যয়গত অর্থ বললাম। এবার সমাস করতে গেলে আমাদেরকে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সমাস করতে গেলে সমাসের পদগুলোকে প্রথমে ছোট করতে হবে, তারপরে এক করতে হবে। আর কি করতে হবে, পদগুলি থেকে বিভক্তি বা অনুসর্গ বাদ দিতে হবে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে, যে ধরো তালের গাছ, এটা সমাসবদ্ধ হচ্ছে তাল গাছ। দেখো এখানে যে তালের, এখানে কি বাদ যাচ্ছে, এরটা কি, এরটা হচ্ছে বিভক্তি। এই বিভক্তিটা কিন্তু বাদ দিতে হবে সমাস করার সময়। সেজন্য বলছে এই যে পদ, এই পদ থেকে বিভক্তি বা অনুসর্গ বাদ দিতে হবে। তারপরে দেখো, লিঙ্গবাচক শব্দ বা বর্ণ বাদ দিতে হবে। বা বর্ণ বাদ দিতে হবে। যেমন ধরো যদি হুংসি থাকে, হুংসি থাকলে হংস, ছাগি থাকলে ছাগ, সুন্দরী থাকলে সুন্দর, সুন্দর করতে হবে। আমরা যখন সমাস সম্পর্কে আলোচনা করব, আমি কয়েকটা শুধু উদাহরণ দিলাম যে লিঙ্গবাচক শব্দ বা বর্ণ বাদ দিতে হবে।
যদি হংসী থাকে তাহলে আমাকে হংস করে নিতে হবে, ছাগি থাকলে ছাগ করতে হবে, সুন্দরী থাকলে সুন্দর করতে হবে। এবার দেখো প্রথমে আমি কি বলেছিলাম সমাস কাকে বলে। এবার এই সমাসের মধ্যে কি কি থাকবে, যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যটা কি, এই ব্যাস বাক্য সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। ব্যাস বাক্যের ব্যাস শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় হলো বি যোগ আ পূর্বক অস যোগ অ। এটা হচ্ছে ব্যাস বাক্যের যে ব্যাস রয়েছে, এই ব্যাস শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় হচ্ছে বি যোগ আ পূর্বক অস যোগ অ, যার অর্থ সমাসের বিস্তার দেওয়া বা অর্থ প্রকাশ করা। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি এই জিনিসগুলো কেন জানাচ্ছি, প্রথমেই তো সরাসরি সমাজ সম্পর্কে আলোচনা করতে পারি, কিন্তু সমাজ সম্পর্কে আলোচনা করার আগে এই যে বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার। এবার দেখো ব্যাস বাক্য কাকে বলে, যে বাক্য বা বাক্যাংশ যে বাক্য বা বাক্যাংশ দিয়ে সমসমান পদগুলোর অর্থ ব্যাখ্যা করা হয় তাকে ব্যাস বাক্য বলে। তাকে ব্যাস বাক্যর আবার অনেক নাম হয়, বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা বিস্তার বাক্যও বলে। ছোট প্রশ্ন আসতে পারে ব্যাস বাক্য কি বা বিগ্রহ বাক্য কি। বিস্তার বাক্য বলে। এবার দেখো এই যে ব্যাস বা বিগ্রহ, এর মানে কি, ব্যাস বা বিগ্রহ মানে হচ্ছে বিশ্লেষণ, আর বিশ্লেষণ মানে হচ্ছে ভাঙা। এরপর দেখো চলে আসছি সমসমান পদ। আমি এখন এগুলো আলোচনা করছি, যখন আমি উদাহরণ দেব তখন তোমাদের ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তোমরা এগুলো খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে, না হলে কিন্তু অসুবিধা হবে। দেখো সমসমান পদ, সমসমান পদের সমসমান শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় হলো সম পূর্বক অস যুক্ত সানজ। এর মানেটা কি, এর মানে বা অর্থ হলো এক করা যাচ্ছে বা হচ্ছে।
যাচ্ছে বা হচ্ছে এমন। এবার দেখো সমস্যমান পদ। আমি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ব্যুৎপত্তিগত বা প্রকৃতি প্রত্যয়গত যে অর্থ সেটাও বলছি এবং কাকে বলে তার সাথে সাথে সংজ্ঞাও দিচ্ছি। তাহলে সমস্যমান পদ আমরা কাকে বলবো? সমস্ত পদ, যেটাকে আমরা সমাসবদ্ধ পদও বলি। তাহলে সমস্ত পদের অব্যবহিত, অব্যবহিত, অব্যবহিত মানে কি জাস্ট বিফোর, আগের পদকে সমস্যমান পদ বলে। এবার দেখো একটা জিনিস বলি, এই সমাসের ক্ষেত্রে আমরা দেখব পূর্বপদ এবং পরপদ। এই পূর্বপদ এবং পরপদ কোন কোন পদের হয়? না সমস্যমান পদের, সমস্যমান পদগুলোর প্রথমটির নাম পূর্বপদ আর শেষেরটির বা পরের পদটির নাম পরপদ বা উত্তরপদ। দেখো তোমরা হয়তো ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে যে শুধু সংজ্ঞাই দিয়ে যাচ্ছে, এখনো তো মূল আলোচনাতে আসছে না। কিন্তু তোমাদের যদি এই বিষয়গুলো সম্পর্কে ধারণাই না থাকে তাহলে তো তোমরা সমাস করতেই পারবে না। তোমাদেরকে কিন্তু এইগুলো লিখে নিতে হবে এবং এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের বুঝতেও হবে। দেখো এরপরে আসছে শেষে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এবার দেখো সমস্ত পদের এই সমস্ত পদের সমস্ত শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় হলো সম্পূর্বক অস যুক্ত ত। এর অর্থ কি? এর অর্থ হলো এক হওয়া বা থাকা। এখানে দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এখানে সমস্যমান পদের ক্ষেত্রে দেখো কি বলেছিলাম, সমস্যমান পদের যে প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কি বলেছিলাম, যে সম্পূর্বক অসযুক্ত কি, এখানে দেখো শেষে আছে কি আছে, সানজ প্রত্যয় রয়েছে। আর এখানে ক্ষেত্রে দেখো কি প্রত্যয় রয়েছে, কয়তয়ে প্রত্যয়। সম্পূর্বক অস, এটা তো সম্পূর্বক অস রয়েছে, কয়তয়ে প্রত্যয়ের জন্য কিন্তু মানেটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। সম্পূর্বক অসযুক্ত সানজ এর মানে হচ্ছে সম্পূর্বক অসযুক্ত সানজ সমান সমান কি না সমস্যমান। এবং এর অর্থ কি হচ্ছে, যার অর্থ হচ্ছে এক করা যাচ্ছে বা হচ্ছে এমন। আর সমাসবদ্ধ পদের অর্থ কি, যার অর্থ হচ্ছে এক হওয়া বা থাকা। এবার দেখো এবার আমরা দেখব যে সমস্ত পদ তাহলে কাকে বলে। সমস্ত পদ, দেখো ব্যাস বাক্য
ব্যাস বাক্য সংক্ষেপিত হয়ে যে পদে পরিণত হয় তাকে সমস্ত পদ বলে। একটা উদাহরণ দিই, ধরো আমি বলছি বেলের গাছ। এবার এটাকে আমাদের ভাঙতে হবে। দেখো বেল এর গাছ, দেখো এই বেল থেকে এই যে এর, এটা কি বলতো, এরটা হচ্ছে বিভক্তি, বিভক্তি বাদ দিতে হবে। আমি এর আগে দেখো আমি আলোচনা করেছিলাম কি যে পদগুলো থেকে বিভক্তি বা অনুসর্গ বাদ দিতে হবে। তাহলে বেল এর বিভক্তি বাদ দিলাম বলে 0, শূন্য মানে যার কোনো অস্তিত্ব নেই। এর ক্ষেত্রে দেখো কি করছি, পদগুলো থেকে আমি যে আগে বলেছিলাম যে পদগুলি থেকে আমাদেরকে সমাস করতে গেলে কি কি আমরা দেখব, যে পদগুলি থেকে বিভক্তি বা অনুসর্গ বাদ দিতে হবে, অনুসর্গ বাদ দিতে হবে। তাহলে দেখো বেলগাছ, এখানে সন্ধি সমাস আর কিছুই হচ্ছে না, তাহলে সমাসবদ্ধ পদ কি পেলাম, বেলগাছ। তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে ব্যাস বাক্য, এটাকে বলছে ব্যাস বাক্য, কারণ বাক্যটাকে বিস্তার করেছি বা বড় করেছি, এবং এটা হচ্ছে সমস্যমান পদ। আর এই যে পদটা পেলাম এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এবার তোমাদের মনে হতে পারে তাহলে এই যে এর বলছি, এর কি কোনো নাম নেই? অবশ্যই আছে, এটাকে আমরা বলতে পারি সমস্যমান সহায়ক পদ। আমি একটু আগে আলোচনাতে কি বলেছিলাম যে সমস্যমান পদে কি থাকবে, পূর্বপদ আর পরপদ থাকবে। এখানে দেখো এই বেলটা কি পদ, পূর্বপদ, আর গাছটা হচ্ছে পরপদ। তাহলে আমি যদি ব্যাস বাক্যের মধ্যে এই বেলটা কি পদ, পূর্বপদ, গাছটা পরপদ, আমরা কি দেখলাম এর আগেও আমি বলেছি যে সমস্যমান পদেরই কি হয়, পূর্বপদ এবং পরপদ হয়। তাহলে তোমাদের একটা ধারণা এলো সমাসবদ্ধ পদ। আমি সংজ্ঞাতে কি বলেছি যে ব্যাস বাক্য, এখানে দেখো বেলের গাছ, এটা ব্যাস বাক্য, ব্যাস বাক্য সংক্ষেপিত হয়ে যে পদ গঠন করে তাকে সমাসবদ্ধ পদ বলে। দেখো এতক্ষণ ধরে আমি যা কিছু লিখলাম আমি এই উদাহরণটার মধ্যে দিয়ে দেখো বুঝিয়ে দিচ্ছি। ব্যাস বাক্য, এই যে বেলের গাছ, এই যে ব্যাস বাক্য, ব্যাস বাক্যটা সংক্ষেপিত হয়ে যে পদ গঠন করছে তাকে বলছে সমাসবদ্ধ পদ। সমস্যমান পদ কাকে বলছে না, সমাসবদ্ধ পদের অব্যবহিত আগের পদকে, জাস্ট বিফোর, কিছুটা আগের পদকে কি বলছে, সমস্যমান পদ। দেখো সমাসবদ্ধ পদের আগের পদটাকে কি বলছে, সমস্যমান পদ। সমস্যমান পদ যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সমাস করতে পারবো না। এবার দেখো ব্যাস বাক্য কাকে বলে না, যে বাক্য বা বাক্যাংশ দিয়ে সমস্যমান পদগুলোর অর্থগুলোকে কি করছে, ব্যাখ্যা করা হচ্ছে, তাকে বলছে ব্যাস বাক্য। দেখো বেলের গাছ, যে বাক্য বা বাক্যাংশ দিয়ে সমস্যমান পদগুলোর অর্থ ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা বিস্তার বাক্য। আমি এর আগের দেখো আগের পেজগুলোতে আমি লিখে দিয়েছি। এখানে কি দেখলাম, এরপরে দেখো আমি যে বলেছিলাম একটা উদাহরণ দিলাম, আরেকটা তোমাদেরকে যে সমাস করতে গেলে যে কি কি করতে হবে,
যে যদি লিঙ্গবাচক শব্দ বা বর্ণ থাকে সেগুলো বাদ দিতে হবে। একটা উদাহরণ দিয়ে দেখাই, দেখো হংসীর ডিম্ব, হংসীর ডিম্ব। এবার এটাকে ব্যাস বাক্য হলো হংসী ডিম্বটাকে, দেখো হংসীর ডিম্ব, এখানটা থেকে বিভক্তি আলাদা করব, র বিভক্তি, তাহলে কি হলো হংসী, বিভক্তি বাদ যাবে, এর আগের উদাহরণটাতে দেখালাম। এরপরে কি বলা হয়েছে না, লিঙ্গবাচক যদি আমরা কোনো শব্দ পাই তাহলে সেটাকেও আমাদের সেই লিঙ্গবাচক শব্দ বা বর্ণকেও বাদ দিতে হবে। তাহলে হংস, এটা লিঙ্গবাচক, লিঙ্গবাচক বর্ণ, এই লিঙ্গবাচক বর্ণ বাদ দেব। দেখো লিঙ্গবাচক বর্ণটাকে কি দেব, বাদ দেব। এবার এখানে দেখব যে সন্ধি হচ্ছে কিনা, না এখানে সন্ধির কোনো সম্পর্ক নেই, তাহলে সমাসবদ্ধ পদটা কি হলো, হংস ডিম্ব। আমি এর আগে যে বলেছিলাম কি, যে লিঙ্গবাচক শব্দ, লিঙ্গবাচক শব্দ বা বর্ণ বাদ দিতে হবে। এবার এই ব্যাস বাক্যটাকে ভাঙলাম, এখান থেকে দেখে বুঝতে পারলে যে কিভাবে আমরা লিঙ্গটাকে বাদ দেব। দেখো প্রথমে বিভক্তি বাদ দিয়েছি, এখানে দেখলাম লিঙ্গবাচক বর্ণ বা শব্দ রয়েছে, এই লাইনটাতে কি বাদ দিয়েছি, বিভক্তি বাদ দিয়েছি। দেখো বিভক্তি বাদ যাবে, ধরে নাও একটা মোটা মানুষ, তাকে মানে ছুটিয়ে ছুটিয়ে তার চর্বিগুলোকে ঝরিয়ে একবারে জিরো ফিগারে করতে হবে আমাদের। তাহলে হংসী ডিম্ব, এখানে দেখো হংসী ডিম্ব থেকে র বিভক্তি বাদ দিলাম, তারপরে দীর্ঘ এটা কি লিঙ্গবাচক শব্দ বা বর্ণ, এটাকেও বাদ দিলাম, দিয়ে আমাদের সমস্ত পদ কি দাঁড়ালো, সমস্ত পদ দাঁড়াচ্ছে হংস ডিম্ব। এই হংস ডিম্বটা কি, সমস্ত পদ। আর এটা কি পদ, এটা হচ্ছে সমসমান পদ। আর হংসীর ডিম্ব এটা হচ্ছে ব্যাস বাক্য। এরপরে দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, রাজার পুত্র, রাজার পুত্র, রাজা রটা বিভক্তি, পুত্র, এখানে কি দেব, রাজা থেকে র বিভক্তিটা বাদ যাবে। এই ক্ষেত্রে বলে রাখি, ধরো কোন শব্দ, আমরা কি জানি কোন শব্দ, এটা যদিও তখন লেখানো হয়নি, এটা লিখে নাও 4 নম্বরে, কোন শব্দ প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হওয়ার পর বিভক্তি বা অনুসর্গ যুক্ত হওয়ার পর্যায়ে না থাকলে
অনুসর্গ যুক্ত হওয়ার পর্যায়ে না থাকলে সেই শব্দকে প্রথমার একবচন রূপ তৈরি করে বিভক্তি বা অনুসর্গ যুক্ত করা হয়। সেই শব্দকে নিয়ে সমাস করলে আবার মূল রূপে ফিরিয়ে আনতে হবে। এখানে কি বললাম যে কোনো শব্দ প্রত্যয়যুক্ত, কি প্রত্যয়যুক্ত হলেই যে সেটাকে শব্দ বলবো সেটা নয়, প্রত্যয়যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটাকে প্রাতিপদিক বলি। যতক্ষণ না আমরা সেই প্রাতিপদিকটাতে বিভক্তি যুক্ত করি ততক্ষণ পর্যন্ত সেটা শব্দ হয় না। যদি প্রত্যয় সম্পর্কে আলোচনা তোমরা শুনতে চাও তো আমার ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে দেখো রাজা, এই যে রাজা এর মূল শব্দ হচ্ছে কিন্তু রাজন। রাজা শব্দের মূল শব্দ হচ্ছে রাজন। তাহলে কি হলো? রাজন পুত্র। এবং এই ক্ষেত্রে কি হয়, যদি ধ্বনি থাকলে ধ্বনিন, গুণিন এরকম অবস্থা হলে তখন আমরা কি করি, এই ইন বিন প্রত্যয়ের ক্ষেত্রে এই দন্ত ন হ্রস্বটা বাদ যায়। রাজ পুত্র, এখানে সন্ধির কোনো সম্পর্ক নেই, রাজপুত্র। তাহলে রাজার পুত্র কি পুত্র? রাজপুত্র। রাজপুত্রটা হচ্ছে সমাসবদ্ধ পদ, এটা হচ্ছে সমসমান পদ। আর রাজার পুত্র হচ্ছে ব্যাস বাক্য বা এটা হচ্ছে ব্যাখ্যা, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে দেখো আমি তিনটে জিনিস এখানে উদাহরণ দিলাম। দেখো হুংসির ডিম্ব, এখানে দেখেছে কি লিঙ্গবাচক বর্ণ বাদ দিতে হবে, বিভক্তি বাদ দিতে হবে। তারপরে দেখো যদি আমরা কোনো শব্দ প্রত্যয়যুক্ত হয়ে তৈরি হবার পর আমরা দেখতে পাচ্ছি যেখানে বিভক্তি বা অনুসর্গ যুক্ত হওয়ার পর্যায়ে নেই, সেই শব্দের ক্ষেত্রে কি করতে হবে, প্রথমার একবচন রূপ তৈরি করে বিভক্তি বা অনুসর্গ যুক্ত করা হয়। সেই শব্দকে নিয়ে যদি আমরা সমাস করি তাহলে আবার তাকে মূল রূপে ফিরিয়ে আনতে হবে। রাজার পুত্র, রাজপুত্র। এবার দেখো আমরা যে সমাজটা শিখব, এই সমাজটাকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সমাজকে তিন ভাগে ভাগ করেছে। সংযোগমূলক সমাস, এই সংযোগমূলক সমাসের মধ্যে কি কি পড়ছে? দ্বন্দ্ব। ব্যাখ্যামূলক সমাস, এই ব্যাখ্যামূলক সমাসের মধ্যে কি পড়ছে? তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু ও অব্যয়ীভাব।
আর একটা কি ভাগ না বর্ণনামূলক সমাস। বর্ণনামূলক সমাস হচ্ছে বহুব্রীহি। এবার দেখো এখানে কিন্তু এইভাবে সুনীত কুমার চট্টোপাধ্যায় বাংলা সমাজকে 3 ভাগে ভাগ করলেও কি বলছে, সংযোগমূলক সমাস, ব্যাখ্যামূলক সমাস এবং বর্ণনামূলক সমাস। কিন্তু এখানে তোমরা তাকিয়ে দেখো সংযোগমূলক সমাসের মধ্যে কে পড়ছে, দ্বন্দ্ব। আর ব্যাখ্যামূলক সমাসে কে পড়ছে, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু ও অব্যয়ীভাব। এবার দেখো বর্ণনামূলক সমাসের মধ্যে কি পড়ছে, বহুব্রীহি। তাহলে সুনীত কুমার এবার দেখো সুনীত কুমার চট্টোপাধ্যায় বাংলা সমাজকে যে 3 ভাগে ভাগ করেছে, সংযোগমূলক সমাস, ব্যাখ্যামূলক সমাস এবং বর্ণনামূলক সমাস, এই 3টে ভাগে ভাগ করলেও কিন্তু দেখো আমরা 6টা ভাগ পাচ্ছি, দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, অব্যয়ীভাব আর বহুব্রীহি। এবার দেখো যে সমাসের ক্ষেত্রে আমরা যে সমাস নির্ণয় করব, সমাসের ক্ষেত্রে কোন পদ কোথায় প্রাধান্য পাচ্ছে দেখব। পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, অব্যয়ীভাব সমাস। পরপদের অর্থ প্রাধান্য পায়, অর্থ প্রাধান্য পাচ্ছে কিসে, তৎপুরুষ। তোমরা এগুলো নোট ডাউন করে রাখবে, যখন আমি সমাস শেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে এইগুলো বলার কি কারণ। আর দ্বিগু, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস ও দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। আর উভয় পদের অর্থ প্রাধান্য, উভয় পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে। আর অন্য পদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ পূর্ব পদেরও অর্থ প্রাধান্য পাবে না, পরপদেরও অর্থ প্রাধান্য পাবে না, নতুন একটা পদের অর্থ প্রাধান্য পাবে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এবার দেখো তাহলে সমাস কয় প্রকার। সমাস কিন্তু 8 প্রকার, কর্মধারয়, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি। সমাসের ভাগগুলো আমি বলছি। সমাসের ভাগ, সমাস হচ্ছে কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি, দ্বন্দ্ব, নিত্য সমাস, অলপ সমাস, বাক্যাশ্রয়ী।
আর হচ্ছে অব্যয়ীভাব। দেখো সমাস কয় প্রকার? সমাস কিন্তু 9 প্রকার। তোমাদেরকে কিন্তু 9 প্রকারের সমাস শিখতে হবে। কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি, দ্বন্দ্ব, অব্যয়ীভাব, নিত্য সমাস, অলোপ আর বাক্যাশ্রয়ী। এই নিত্য সমাস, অলোপ এবং বাক্যাশ্রয়ীটা আমি এর আগে আলোচনা করলাম না, যে ব্যাখ্যামূলক সংযোগমূলকের মধ্যে রয়েছে। সুনীত কুমার যে 6টা স্বীকার করেছেন, সংযোগমূলকের মধ্যে রয়েছে দ্বন্দ্ব, ব্যাখ্যামূলকের মধ্যে রয়েছে তৎপুরুষ, কর্মধারয় আর দ্বিগু, আর বর্ণনামূলকের মধ্যে রয়েছে বহুব্রীহি। আর ব্যাখ্যাতে রয়েছে অব্যয়ীভাব। তাহলে দেখো এই 6টা সমাস সুনীত কুমার চট্টোপাধ্যায় স্বীকার করেছে, এবং তোমাদের আরো এই 6টার সাথে আরো 3টে যেটা পড়তে হবে এক্সট্রা, সেটা হচ্ছে নিত্য সমাস, অলোপ সমাস আর বাক্যাশ্রয়ী। তাহলে সমাস কয় প্রকার? সমাস কিন্তু 9 প্রকার। কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি, দ্বন্দ্ব, অব্যয়ীভাব, নিত্য, অলোপ, বাক্যাশ্রয়ী। এখানে অব্যয়ীভাবটা এর আগেই লিখতে হতো, যাই হোক নাম্বারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। অব্যয়ীভাব 7, নিত্য সমাস 8 হচ্ছে অলোপ, 9 হচ্ছে বাক্যাশ্রয়ী। এবার দেখো সমাসের ভাগ বা সমাস কি এই সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আজকে আমি যে সমাস সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস এবং সমাস শিখতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম। এবার আমি চলে আসি মূল আলোচনাতে। এবার দেখো দ্বন্দ্ব সমাস করতে গেলে সমসমান পদগুলোকে কি কি দিয়ে যোগ করতে হয়? ও, এবং, আর, বা, অথবা ইত্যাদি সংযোগমূলক অব্যয় দ্বারা দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে সমসমান পদগুলি যুক্ত হয়। এবার দেখো দ্বন্দ্ব যে বলছি, এই দ্বন্দ্ব কথার অর্থ কি? আমরা সাধারণত কি জানি যে দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া করা, কিন্তু সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন। এবার দেখো এই যে দ্বন্দ্ব সমাস বলছি, এই দ্বন্দ্ব সমাস কি, দ্বন্দ্ব সমাসের যে গঠনগত ভাগ, দ্বন্দ্ব সমাসকে গঠনগত দিক থেকে 4 ভাগে ভাগ করা হয়। গঠনগত ভাগ হচ্ছে 4 প্রকার। কি হবে? দুটো উভয় পদ হবে বিশেষ্য, উভয় পদ হবে বিশেষণ, মানে পূর্বপদ এবং পরপদ দুটোই হবে বিশেষণ। পূর্বপদ এবং পরপদ হবে সর্বনাম, আর উভয় পদ হবে ক্রিয়া। মানে পূর্বপদে থাকবে ক্রিয়া এবং পরপদেও থাকবে ক্রিয়া। দেখো এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে একটা ট্রিক্স বলে দিই, যখন পূর্বপদ এবং পরপদ এই দুটো দেখবে এবং এই দুটোর মধ্যে যদি তোমরা দুটোই সর্বনাম পদ দেখতে পাও বা দুটোই ক্রিয়াপদ দেখতে পাও,
চোখ বন্ধ করে সেটাকে তোমরা দ্বন্দ্ব সমাস করবে, কারণ একমাত্র দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদ সর্বনাম হয় এবং উভয় পদ ক্রিয়াপদ হয়। আরো বিস্তারিত আলোচনায় যাচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে। এবার দেখো বিশেষ্যের যে দ্বন্দ্ব বলছি বা বিশেষ্য পদ মিলে যে দ্বন্দ্ব, আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এত সংজ্ঞা দিলাম, এত বিস্তারিত বললাম, হয়তো তোমরা ভিডিও দেখতে দেখতে বিরক্তও হয়ে যাচ্ছ। এবার আমি এলাম মূল আলোচনাতে। দেখো যে দ্বন্দ্ব সংক্ষেপণ করে আমরা আগেই জানলাম যে সমাসে কি করতে হয়, সংক্ষেপণ করতে হয়। বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের, যদিও সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নেই, কিন্তু আমি ধারণা দেওয়ার জন্য সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে দ্বন্দ্ব সংক্ষেপণে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয়। তাকে বিশেষ্যের দ্বন্দ্ব বলে। এবার চলে আসি উদাহরণে, তাহলে বুঝতে পারবে। ধরো আমি বলছি ভাই ও বোন, ধরো ভাই বোন এসেছে, এটা সমাসবদ্ধ পদ। এটা কি পদ? এটা সমাসবদ্ধ পদ। এবার এটাকে আমাদের ভাঙতে হবে। এবার দেখো দ্বন্দ্ব সমাস করতে গেলে আমি কি বলেছি এর আগে, দেখো যে দ্বন্দ্ব সমাস করতে গেলে ও এবং আর বা অথবা ইত্যাদি সংযোগমূলক অব্যয় দ্বারা দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে সমসমান পদগুলি যুক্ত হয়। তাহলে ব্যাস বাক্যটা কি দিয়ে তৈরি করবো আমরা? ও এবং আর বা অথবা ইত্যাদি সংযোগমূলক অব্যয় দিয়ে। তাহলে দেখো ভাই ও বোন, এটা কি? এটা হচ্ছে ব্যাস বাক্য। এবার দেখো আমি এর আগের উদাহরণগুলো তো বলেছিলাম যদি বিভক্তি থাকে তাহলে আমাদের বিভক্তি বাদ দিতে হবে। এখানে কোনো বিভক্তি নেই, তাই আমার বিভক্তি বাদ দেওয়ার দরকার নেই। এটা ওটা কি? ওটা হচ্ছে সমসমান সহায়ক পদ, সমসমান সহায়ক পদ। তাহলে এই সমসমান সহায়ক পদটাকে বাদ দেব, তাহলে ভাই বোন। এবার দেখো ভাইটা কি পদ? ভাইটা পূর্বপদ। আর বোনটা কি পদ? বোনটা হচ্ছে পরপদ। এবং পূর্বপদ পরপদ কোন পদে থাকে? আমি এর আগের আলোচনাতেই বললাম যে সমসমান পদের পূর্বপদ এবং পরপদ হয়। এবং সমসমান পদের পরে আমাকে কি তৈরি করতে হবে? সমাসবদ্ধ পদ তৈরি করতে হবে, ভাই বোন। যখন আমি সমাস কাকে বলে সংজ্ঞাটা দিয়েছিলাম, আমি তখন বলেছিলাম কি সমাস কাকে বলে না, অর্থ সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের বেশি পদের মিলিত হওয়ার নামই হচ্ছে সমাস। এবং সমাসকে কি করা হয়? পদগুলোকে ছোট করে এক করা হয়। দেখো এখানে এই যে ভাই ও বোন, এই পদগুলোকে দুটো পদ রয়েছে, এটাকে ছোট করে একবারে এক পদে। এবং সমাস করার সময় অবশ্যই খেয়াল রাখবে যে আমরা যখন করবে যে ভাই বোনটাকে কিন্তু এক মাত্রাতেই লিখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যদি যেগুলো তিনটে পদ থাকবে বা চারটে পদ থাকবে, সেই ক্ষেত্রে আমাদের পদ সংযোজক রেখা দিতে হবে। আমি পরবর্তী আলোচনাতে আমি বলছি সেটা। তাহলে দেখো এখানের মধ্যে ব্যাস বাক্য কোনটা? ভাই ও বোন। আর ভাই বোনটা হচ্ছে সমসমান পদ, এবং এখান থেকে যেটা পেলাম ভাই বোন, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এবার আমি এটা যে দ্বন্দ্ব সমাস, আমি চিনব কিভাবে? এই যে ও সংযোজক রেখা রয়েছে, এটা রয়েছে অব্যয় পদ। আরেকটা জিনিস দেখো, ভাই ও বোন এখানে দুটোই কি পদ? দুটোই কিন্তু বিশেষ্য পদ।
ভাইটা কি পদ? ভাই হচ্ছে বিশেষ্য পদ। বোনটাও কি পদ? বোনও কিন্তু বিশেষ্য পদ। আর দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমি একটু আগে আলোচনাতে কি বললাম, যে দ্বন্দ্ব সমাসে কি হয়, পূর্বপদ এবং পরপদ দুটো পদেরই কি প্রাধান্য পায়। এখানে দেখো ভাই ও বোন এই দুটো পদেরই প্রাধান্য পেয়েছে, দুজনেরই সমান প্রাধান্য। ঠিক একইভাবে আমরা বলতে পারি পিতা ও মাতা। পিতা ও মাতা, দেখো পিতাও বিশেষ্য পদ, মাতাও বিশেষ্য পদ। ও হচ্ছে সমসমান সহায়ক পদ বা এটা অব্যয় পদ। এই অব্যয় পদকে বাদ দিলে হয়ে গেল পিতা মাতা। দেখো পূর্ব পদে আছে পিতা, পরপদে আছে মাতা, উভয়ের কিন্তু সমান প্রাধান্য পাচ্ছে, দুজনেই কিন্তু সমান গুরুত্ব পাচ্ছে বা প্রাধান্য পাচ্ছে। তাই এটাকে আমরা বলবো যে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস চেনার এটা একটা উপায়। আর দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ও এবং আর বা অথবা এই সমস্ত সংযোগমূলক অব্যয় দিয়েই কিন্তু দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে বিস্তার করা হয়। আর সমাসবদ্ধ পদে এই ও এবং অথবা বা এটাকে বাদ দেওয়া হয়। তারপর আমরা কি দেখবো, যে দুটো পদ যদি বিশেষ্য পদ হয় এবং দুটো পদেরই যদি সমান গুরুত্ব থাকে, তাহলে সেটাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। এবার দেখো দ্বন্দ্ব সমাসের আমি তো বিশেষ্য পদের উদাহরণ দিলাম, এবার আমি দেব বিশেষণ পদের উদাহরণ। ধরো ভালো ও মন্দ। ভালো ও মন্দ, এখানের মধ্যে কোনো বিভক্তি নেই, তাই বিভক্তি বাদ দেওয়ার প্রশ্ন নেই, লিঙ্গ নেই, কোনো কিছু নেই। তো এবার এই যে ব্যাস বাক্য, ব্যাস বাক্যটাকে ব্যাস বাক্য থেকে আমরা সমসমান সহায়ক পদ ওটাকে বাদ দিলাম। ভালো মন্দ, সন্ধি বিচ্ছেদের কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে সমসমান পদ, এটা হচ্ছে ব্যাস বাক্য। হচ্ছে দেখো ভালো মন্দ, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এটা দ্বন্দ্ব সমাস কি করে বুঝবো, দেখো পূর্বপদ এবং পরপদ দুটোই কি রয়েছে, দুটোই হচ্ছে বিশেষণ পদ। মন্দটাও কিন্তু বিশেষণ পদ রয়েছে, এটা ভালো গুণ বোঝাচ্ছে আর এটা খারাপ গুণ রয়েছে, ভালো মন্দ। এবার সমাসবদ্ধ পদে চলে গেলাম, ভালো মন্দ সমসমান, হ্যাঁ সমসমান পদের পরে দেখো সমাসবদ্ধ পদ তৈরি করলাম। আমি এর আগে সংজ্ঞাতে কি বলেছি, সমসমান পদ কাকে বলে না, সমাসবদ্ধ পদের অব্যবহিত আগের পদকেই বলছে সমসমান পদ। আর সমাসবদ্ধ পদকে বিস্তার দেওয়ার নামই হচ্ছে ব্যাস বাক্য। এবার বুঝতে পারছো যে এর আগে যে আলোচনাটা করলাম কেন করেছিলাম এবং এর প্রয়োজনীয়তাটা কোথায়। দেখো পূর্বপদ ভালো এবং পরপদ মন্দ, তাহলে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ যদি দুটোই যদি বিশেষণ পদ হয় এবং ও এবং আর বা এই সমস্ত সংযোগমূলক অব্যয়তরা যদি ব্যাস বাক্যকে বিস্তার দেওয়া হয়, আর একটা জিনিস কি দেখবো, যে উভয় পদের প্রাধান্য পেলে সেটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবার আরেকটা জিনিস বলেছিলাম যে সর্বনাম পদের দ্বন্দ্ব। এবার এই ক্ষেত্রে আমি বলছি, ধরো ধনী ও দরিদ্র, ধনী দরিদ্র, সাদা ও কালো, সাদা একটা রং, কালো একটা রং, সাদা কালো, হিত ও অহিত, ক্ষুদ্র বৃহৎ, ন্যায় অন্যায়, কাঁচা পাকা। দেখো কাঁচা একটা জিনিসের গুণ বোঝাচ্ছে, পাকাও একটা জিনিসের গুণ বোঝাচ্ছে, তাহলে কি দুটো বিশেষণ পদের মধ্যে দ্বন্দ্ব, কাঁচা ও পাকা, কাঁচা পাকা দ্বন্দ্ব সমাস। এবার আমি চলে আসছি সর্বনাম পদের দ্বন্দ্ব। ধরো আমি, তুমি,
ও সে। এখানে দেখো এই আমিটাও সর্বনাম, তুমিটাও সর্বনাম, নামের পরিবর্তে বসেছে। ওটা হচ্ছে সংযোগমূলক অব্যয়, আর সেটা হচ্ছে সর্বনাম। তাহলে দেখো এখানে কটা পদ রয়েছে, এখানে দেখো 3টে পদ রয়েছে। আমি কিন্তু সমাসের সংজ্ঞাতে প্রথমেই বলেছিলাম যে 2 বা 2-এর বেশি অর্থ সম্বন্ধযুক্ত, 2 বা 2-এর বেশি অর্থ সম্বন্ধযুক্ত পদের মিলিত হওয়ার নামই হচ্ছে কিন্তু সমাস। এবার এখানে আমি কোনো বিভক্তি টিভক্তি কিছু দেখতে পাচ্ছি না। এবার দেখো আমি, তুমি, এই ও এই সংযোগমূলক অব্যয়টাকে বাদ দেব, পড়ে থাকছে সে। আমি, তুমি, সে। হলো আমরা। এবং এই আমরাটা কি, আমরাটা হচ্ছে বহু বচন, এর মধ্যেই কিন্তু এই আমি, তুমি, সেটা লুকিয়ে রয়েছে। ধরো আমি বলছি তুমিও আমি, তুমি ও আমি। এখানে দেখো তুমি সর্বনাম পদ ও সংযোগমূলক অব্যয়কে বাদ দিলাম, তারপরে থাকছে কি আমি। এবার এটাকে সমাসবদ্ধ সমসমান পদ হচ্ছে কি তুমি, আমি, আর সমাসবদ্ধ পদ তুমি, আমি। এখানে দেখো এটাকে বলছে পদ সংযোজক রেখা। এই ক্ষেত্রে কি দেখলাম, এটা দ্বন্দ্ব সমাস কি হচ্ছে, তুমি একটা ব্যক্তি, আমি একটা ব্যক্তি, দুটো আলাদা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, দুজনেরই প্রাধান্য রয়েছে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি জানলাম, যে উভয় পদের প্রাধান্য থাকবে, উভয় পদ বিশেষ্য পদ হতে পারে, উভয় পদ বিশেষ্য পদ হতে পারে, উভয় পদ বিশেষণ হতে পারে, উভয় পদ সর্বনাম হতে পারে। আর একটা কি ভাগ বললাম না, উভয় পদ ক্রিয়া, মানে পূর্বপদ প্লাস পরপদ। পূর্বপদ ক্রিয়া হবে, পরপদ ক্রিয়া হবে। ধরো আমি বলছি হেসে ও খেলে, এটা ব্যাস বাক্য। এখানে থেকে দেখো হেসে ও সংযোগমূলক অব্যয় বাদ গেল, খেলে, হেসে খেলে, এটা সমস্যমান পদ। সমস্যমান পদের সমস্যমান পদগুলো মিলিত হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ। তাহলে দেখো হেসে গেলেটা কি সমাস, দ্বন্দ্ব সমাস। উভয় পদে উভয় পদে ক্রিয়া, উভয় পদের মধ্যে কি রয়েছে, দুটো রয়েছে, ক্রিয়া রয়েছে, উভয় পদের প্রাধান্য রয়েছে, আর ও সংযোগমূলক অব্যয় দিয়ে যুক্ত ব্যাস বাক্যটাকে ব্যাখ্যা করা হয়েছে। এবার দেখো এটা তো গেল গঠনগত ভাগ। এবার এই দ্বন্দ্ব সমাসের অর্থগত ভাগটাও আলোচনা করব। অর্থগত শ্রেণী। এই অর্থগতের মধ্যে পড়ছে সমার্থক দ্বন্দ্ব,
ধরো আমি বলছি যে মামলা মোকদ্দমা বা শাক সবজি। ধরো আমি বলছি ছাই ও ভস্য, ছাই ও ভস্য। দেখো ছাই বলতে একটু মোটা অংশ ও সংযোগমূলক অব্যয় বাদ যাবে। আর ভস্যটা কি বলতো, ছাইটা একটু বড় অংশ যদি হয়, তোমরা ঘুঁটে দেখেছো, ঘুঁটে যদি এরকম বড় আকৃতির হয়, ভস্য বলতে একদম গুঁড়ো গুঁড়ো এইভাবে বিন্দু বিন্দু দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো জিনিস। কিন্তু ছাইও যা ভস্যও তাই, অর্থ কিন্তু একই। ছায়েরও যা অর্থ, ভস্যও তাই অর্থ। অর্থ এক হলেও শব্দগুলো কিন্তু আলাদা, তাই এটাকে বলা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। ছাই ভস্য এটা হচ্ছে সমসমান পদ। ছাই ভস্য। তো কি বললাম এক্ষেত্রে, যে অর্থ ছাই এবং ভস্যর অর্থটা এক হলেও শব্দগুলো যেহেতু আলাদা, তাই এটাকে বলা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। এবং এখানে দেখো ছাই এবং ভস্য দুটো আলাদা আলাদা জিনিস। ভস্যটা মানে একদম পুরো জিনিস, আর ছাইটা হচ্ছে ওর থেকে একটু বড়। ধরো আমি বলছি ধুলো বালি, বালিটা আরো সূক্ষ্ম, ধুলোটা ওর থেকে একটু কম। তারপর ধরো আমি বলতে পারি কাগজপত্র। কাগজপত্র বলতে কি বোঝাচ্ছি, অনেকগুলো কাগজ বোঝানো হচ্ছে, একটা দুটো কাগজ নয়। এরপরে চলে আসছি প্রায় সমার্থক দ্বন্দ্ব। প্রায় সমার্থক দ্বন্দ্ব কি? প্রায় সমার্থক দ্বন্দ্ব ধরো বলছে আদব ও কায়দা। এখানে দেখো আদব ও কায়দা এটা হচ্ছে ব্যাস বাক্য, এবং এটা থেকে পদ সংযোগমূলক যে অব্যয়টা রয়েছে ও বাদ গেল, পড়ে থাকছে কায়দা। আদব কায়দা এটা হলো সমসমান পদ। এরপর সমাসবদ্ধ পদ করলাম কি আদব কায়দা। আদব কায়দা বলতে কি বোঝায়? আদব কায়দা বলতে বোঝায় চলা বা বলার ভঙ্গি। চলা বলার ভঙ্গিকে আমরা কি বলি? আদব কায়দা বলি। এই দুটো শব্দ হচ্ছে প্রায় সমার্থক, মানে আলাদা আলাদা শব্দ দিয়ে কি করছে, এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। আবারও বলছি, এই যে আদব ও কায়দায় আলাদা আলাদা শব্দ দিয়ে এক জাতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে, এটাকে বলা হচ্ছে আদব কায়দা। আদব কায়দা মানে হচ্ছে চলা বলার ভঙ্গি। এবার দেখো বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব এর ক্ষেত্রে কি হবে বলতো, বিপরীত শব্দ বোঝাবে, দুটো আলাদা। যেমন ধরো সুর ও অসুর। সুর মানে হচ্ছে ভালো, আর অসুর বলতে খারাপ ব্যক্তি বুঝি আমরা। সুর ও অসুর, তাহলে সুর নিলাম, এখানে বিভক্তি নেই তাই বিভক্তি বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। লিঙ্গ নেই, লিঙ্গ বাদ দেওয়ারও কোনো প্রশ্ন নেই। পদ সংযোগমূলক রেখা ও রয়েছে, ওকে বাদ দেব। এবার দেখো এই সুর ও অসুর এটাকে কি বলবো? ব্যাস বাক্য। সুর অসুর, এই পদটা কি পদ? সমসমান পদ। সুর অসুর, সুর আর অসুর। এবার এখানে ক্ষেত্রে দেখো
এই সুর আর অসুরকে কিন্তু সন্ধি করা যাচ্ছে। র এর শেষে অ রয়েছে এবং পূর্বপদে অ এবং পরপদে অ মিলে কি হয়, আ হয়। তাহলে সুর আর অসুর কি হলো, সুরা সুর। এরপরে যে ভাগ হচ্ছে বিকল্পার্থক দ্বন্দ্ব। বিকল্পার্থক দ্বন্দ্ব ধরো বলছে পাস অথবা ফেল। দেখো পাস সংযোগমূলক রেখা অথবা বাদ গেল ফেল। পাস ফেল। এটা সমসমান পদ, এটা সমাসবদ্ধ পদ। এই ক্ষেত্রে দেখো বিকল্প এই জন্যই বলা হচ্ছে একটাকে নেওয়া যাবে এবং আরেকটাকে নেওয়া যাবে না। এরপর দেখো আর দুটো হলেই শেষ হয়ে যাবে। অ্যাক্সেস দ্বন্দ্ব। ধরো আমি, তুমি ও সে। আমি, তুমি ও বাদ গেল সে, আমরা। এখানে কি সমসমান পদ গুরুত্ব পাচ্ছে। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, তো দ্বন্দ্ব সমাস আমি এখানেই আজকে আলোচনাটা আমি এখানেই বন্ধ রাখছি। আমি এর পরের দিন যেটুকু বাদ থাকছে দ্বন্দ্ব সমাস সম্পর্কে এর পরের ভিডিওতে আমি আলোচনা করব। আজ ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।